বহুকাল আগের কথা। একদিন দুই বোন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ির দিকে ফিরছিল। তখন একটি উঁচু গাছের উপরে দুটি খুব সুন্দর মায়াবী ছোট্ট পাখি একে অপরের সঙ্গে কথা বলছিল এই দুই বোনকে নিয়ে। আরে আরে দেখো, সামনে দুজন কত সুন্দর মেয়ে দুটি আসছে। যেমন সুন্দর বাইরে থেকে, তেমনি সুন্দর এরা এদের মনের দিক থেকে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক বলছো। কিন্তু ভগবান এদের যা ভাগ্য রেখেছে, যদি এদের সুন্দরতার সঙ্গে সঙ্গে এদের ভাগ্যটাও যদি সুসুন্দর হতো তাহলে খুব ভালো হতো। কেন কেন এদের ভাগ্যতে কি হয়েছে? তুমি ভাগ্য সুন্দর নয় বলছো? আমার হিসেবে তো ঠিকই আছে। আরে না না না, এদের জীবন তো খুব খারাপ ও দুঃখে ভরা। এদের জন্য আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে। যদি এদের জন্য কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আর তখনই দুই বোন হাঁটতে হাঁটতে সে সুন্দর বিচিত্র পাখিদের কাছে এসে উপস্থিত হলো। তাদের মধ্যে এক বোন পাখিদের ভাষা বুঝতে পারত। তারা পাখিদের আরো কাছে এসে উপস্থিত হলো। আরে দিদি, দেখো কত সুন্দর দুটি পাখি। আমি তো এ জীবনে কোনোদিনও এত সুন্দর পাখি দেখিনি। যদি আমরা এই পাখিদের ভাষা বুঝতে পারতাম কত ভালো হতো। তখন অপর বোন মনে মনে বলল, ওকে বলা যাবে না, এই পাখি দুটি কি কথা বলছে। আর আমি যে পাখিদের ভাষা বুঝতেও পারছি, এটাও যেন ও না বুঝতে পারে, এমন ভাব করতে হবে। কেন তুমি এমন কথা বলছো? এদের ভাগ্যে সত্যি কি লেখা আছে আমাকে খুলে বল। আর বলো না, আমার বলতে খুব কষ্ট ও দুঃখ লাগছে। কারণ এই দুটি ফুটফুটে সুন্দর মেয়ের একজনের বিয়ে হবে মৃত মানুষের সঙ্গে, আর একজনের বিয়ে হবে একটা নেকড়ের সঙ্গে। বিমলা সব শোনার পরে তার বোনের উদ্দেশ্যে বলল, আরে চল বাড়ি যাই, সন্ধে হয়ে এলো। সন্ধের আগে না বাড়ি ফিরলে সবাই চিন্তা করবে। তারপর তারা দুই বোন আবার বাড়ি ফেরার রাস্তার দিকে এগিয়ে চলল। রাস্তাতে চলতে চলতে বিমলা উদাস হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো যে সত্যি কি ওই দুটো পাখি ঠিক বলছে, আমাদের ভাগ্য কি এতটাই খারাপ। অবশেষে তারা সন্ধ্যের আগে বাড়িতে এসে পৌঁছালো। কিরে মা, আজ তোদের এত দেরি হলো বাড়ি ফিরতে? কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। তুমি শুধু শুধু আমাদের নিয়ে দুশ্চিন্তা করো। আর দুশ্চিন্তা তোরা? আমাকে ক্ষমা করিস মা। তোদের বাবা এত কম বয়সে কর্মক্ষমতা হারিয়ে ফেলল, আমার খুব লজ্জা করে। তোরা আমাদের মেয়ে হয়ে আমাদের জন্য তোদের আজকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। না বাবা, এ কথা তুমি বলো না। আর তুমি আমাকে কথা দাও, এই কথা তুমি কখনো মুখে আনবে না। আমরা তোমার মেয়ে হয়ে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বৃদ্ধ মা বাবার রক্ষণাবেক্ষণ করা। মা বাবা, তোমরা আর আমাদের নিয়ে চিন্তা করো না। আমাদের ভাগ্যে যা লেখা আছে তা হবে। এ নিয়ে তোমাদের এই বৃদ্ধ বয়সে আর দুশ্চিন্তা করতে হবে না। ও মা, চলো চলো চলো, আমাদের কিছু খাবার দাও, খুব খিদে পেয়েছে আমাদের। তারপরে কেটে গেল বেশ কিছুদিন। এইভাবে কেটে গেল আবার কিছুদিন। চিন্তা করতে করতে বিমলা খাওয়া দাওয়া বন্ধ করে বিছানা সজ্জা হয়ে পড়ল। ও দিন দিন সে আরও দুর্বল হয়ে পড়তে লাগল। আর তখনই তার পিতামাতা তার কাছে এসে বলল, আরে বিমলা মা, তোর কি হয়েছে? তুই আমাদের খুলে বল দয়া করে। তারপরে বিমলা জঙ্গলের সেই দুটি মায়াবী পাখির কথাগুলো তার পিতামাতার সামনে খুলে বলল। ঠিক আছে, আমরা যাব ওই মায়াবী পাখি দুটির কাছে। তুই কি আমাদের নিয়ে যেতে পারবি? হ্যাঁ, অবশ্যই পারবো। তোমরা কি যাবে আমার সঙ্গে? তাহলে কাল সকালেই আমরা রওনা দেব। পরের দিন সকাল হলো। পরিবারের সবাই মিলে রওনা দিল সেই জঙ্গলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সবাই পৌঁছল জঙ্গলের মধ্যে। ও হে মিষ্টি পাখিরা, আমি তোমাদের ভাষা বুঝতে পারি। তোমরা দয়া করে আমার কাছে কিছু লুকিয়ে না। তোমরা সেদিন যে নিজেদের মধ্যে কথা বলছিলে আমাদের দু বোনের ভাগ্য নিয়ে, এটা কি সঠিক? একটু আমার পিতামাতাকে বলো। আরে দেখেছো,
এই মেয়েটা তো আমাদের ভাষা বুঝতে পারে, কি মজার। হ্যাঁ গো মেয়ে, আমরা সেদিন তোমাদের ভাগ্য নিয়ে যে কথা আলোচনা করেছিলাম তা সত্যি, তোমাদের ভাগ্যতে ঘটতে চলেছে। কি যে হবে তোমাদের ভাগ্যে তা নিয়ে আমাদের সত্যিই খুব দুঃখ হয়, কিন্তু চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। তখন বিমলা তার পিতার উদ্দেশ্যে বলল, পাখিরা যা বলছে তা সত্যিই আমাদের ভাগ্যে ঘটতে চলেছে। ঠিক তারপরই তার পিতা বলল, ঠিক আছে বিমলা, মা, পাখিদের কথা সত্যি কিনা কাল আমি একজন ভালো সন্ন্যাসীকে বাড়িতে এনে তোমাদের ভাগ্য বিচার করব। তারপরে তারা সবাই বাড়ির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করল। বিমলা সারাদিন একা বসে থাকে কয়েকদিন ধরে। সে ভালো করে খাওয়া দাওয়া করেনি। সে বাড়িতে একা বসে ভাবছিল সেই পাখিদের কথাগুলি। আর তখনই তার মা হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে এলো। কিরে বিমলা, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে ভালো করে খাওয়া দাওয়া করছিস না, মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। ছাড়ো এসব কথা, এখন তুমি গিয়ে বিশ্রাম করো। আমার মনে হয় বিমলা, তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। বলো আমাকে, আমি যদি তোর কিছু সাহায্য করতে পারি। না মা, কিছু হয়নি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি যাচ্ছি, তুমিও বিশ্রাম নিতে যাও। এই বলে বিমলা ঘর থেকে হেঁটে বেরিয়ে গেল। বিমলা বাবা তার পরের দিন সাধুর আশ্রমে এসে উপস্থিত হল। ওনাকে অনুরোধ করল তার সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য। বাবা আমার প্রণাম নেবেন, আমি খুব বিপদে পড়েছি আমার মেয়েদের নিয়ে। দয়া করে আপনি আমাদের বাড়িতে একটিবার চলুন। ঠিক আছে বৎস, চলো, আমি তোমার অনুরোধ স্বীকার করলাম। চলো, আমরা তোমার বাড়ির দিকে রওনা দেই। সন্ন্যাসী ও বিমলার বাবা বাড়িতে এসে উপস্থিত হল। সন্ন্যাসীর উদ্দেশ্যে বিমলার বাবা বললেন, বাবা, জঙ্গলের দুটি মায়াবী পাখি আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে বলেছে একজনের বিয়ে হবে মৃত মানুষের শরীরের সঙ্গে ও অপরজনের বিয়ে হবে একটি হায়নার সঙ্গে। এটা কি সত্যি? আপনি দয়া করে বলুন। হ্যাঁ বাবা, আমি আমার অন্তর্দৃষ্টি থেকে যা দেখতে পাচ্ছি, ওই মায়াবী পাখি দুটি তোমার মেয়েদের যে ভাগ্য বলেছে তা একদম সত্যি। তা খণ্ডাবার মতো ক্ষমতা কারোর নেই। ঠিক আছে বাবা, তাহলে দয়া করে বলুন সেই সময় কখন আসবে? আগামী পূর্ণিমাতে তোদের বাড়ির দরজায় একটি হায়না এসে উপস্থিত হবে। তুই সেই হায়নার সঙ্গে তোর বড় মেয়ে বিমলাকে চলে যেতে বলিস। আর মনে রাখিস, যদি হায়নাকে বাধা দিস তাহলে সে ফিরে এসে তোদের পরিবারের সর্বনাশ করে দেবে। ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডিত করার চেষ্টা না করাই ভালো। এই বলে সন্ন্যাসী আবার তার আশ্রমের দিকে রওনা দিল। হায় ভগবান, এই বৃদ্ধ বয়সে তুমি এই জন্য জীবিত রেখেছ আমার মেয়েদের সর্বনাশ দেখে যাওয়ার জন্য। মা বাবা, দুঃখ করো না, আমার ভাগ্যে যা আছে তা হবে। তা নিয়ে অযথা চিন্তা করে কোন কি লাভ হবে? দেখতে দেখতে উপস্থিত হল সেই অভিশপ্ত পূর্ণিমার রাত। সন্ন্যাসী ও মায়াবী পাখির ভবিষ্যৎবাণী ফলে গেল। নেকড়ে বাড়ির দরজায় এসে উপস্থিত হল। নেকড়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফিরে চলে যাওয়ার রাস্তা ধরল। মা বাবা, আমার প্রণাম নেবেন, আমি আসছি। আমাকে নিয়ে আর চিন্তা করো না দয়া করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে বিমলা নেকড়েটির পিছু নিল। ওগো, তুমি আর চুপ করে বসে থেকো না, তুমি আমাদের বিমলা মায়ের পেছনে যাও। দেখো, ওই নেকড়ে মেয়েটির কোনো ক্ষতি সাধন যেন না করতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে বিমলার বাবা বিমলা ও নেকড়ে যেই দিকে গেছে সেই দিকে রাস্তায় এগোতে লাগলো। বিমলার বাবা অবশেষে নেকড়ে ও বিমলার কে দেখতে পেল ও তাদের পিছু নিতে লাগলো ধীর পায়ে। ধীরে ধীরে তারা এগিয়ে চলল গভীর বনের দিকে। হঠাৎ তারা একটা পুরনো গুহার ভেতরে প্রবেশ করল ও বিমলার বাবা দাঁড়িয়ে দূর থেকে তা দেখল। দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে। অবশেষে স্থির করল সেও গুহার মধ্যে প্রবেশ করবে। তারপরে সে গুহার দিকে এগোতে লাগলো। দাঁড়িয়ে ভাবতে লাগলো সে কি স্বপ্ন দেখছে নাকি।
একটি জঙ্গলের গুহার ভেতরে কি এত সুন্দর রাজপ্রাসাদ থাকতে পারে? আমাকে প্রাসাদের ভেতরে গিয়ে দেখতে হবে কি আছে ওখানে। তারপরে বৃদ্ধ এগিয়ে চলল প্রাসাদের উদ্দেশ্যে। বৃদ্ধ প্রাসাদের মধ্যে এসে উপস্থিত হল। কে আপনি কি করে এখানে এলেন? দয়া করে আপনার পরিচয় দিন। হে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আমি আমার কন্যা বিমলাকে খুঁজতে খুঁজতে একটি গুহায় প্রবেশ করেছিলাম। তারপরেই আপনার রাজ্যে হঠাৎ এসে উপস্থিত হই। আপনি দয়া করে আমাকে বলুন, আমার কন্যা বিমলা ও, কোথায়? আপনি আপনার কন্যা বিমলাকে খুঁজছেন। চলুন আপনাকে আপনার কন্যার কাছে নিয়ে যাই। তারপর এ মহারাজ ও বৃদ্ধ সভাকক্ষ ছেড়ে রওনা দিল। বৃদ্ধ এসে উপস্থিত হলো তার মেয়ে বিমলার কক্ষে। ও তার মেয়ে বিমলাকে দেখে সে চমকে উঠল। দেখল যে তার মেয়ে এখন এক রাজরানীর বেশে দাঁড়িয়ে আছে। মা বিমলা, তুই এগুলো কি পোশাক পরিধান করেছিস? আমি কি স্বপ্ন দেখছি নাকি? তুই কি আমার সেই মেয়ে বিমলা? হ্যাঁ বাবা, আমি আপনার সেই মেয়ে বিমলা। এই রাজকুমার এতদিন অভিশপ্ত হায়নার রূপে ছিল। আমাকে বিবাহের পর উনি তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি আমাকে একটি চিন্তা থেকে মুক্ত করালে। মা বিমলা, আমি তাহলে এখন আসি বাড়িতে। তোর মা ও বোন তোর কথা ভেবে চিন্তা করছে। তাদের এই সুসংবাদটি দিতে হবে। এই বলে বৃদ্ধ তার কন্যাকে বিদায় জানিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। বৃদ্ধ আবার গভীর বনের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। আর তার বড় মেয়ে বিমলার যে সৌভাগ্যের চাবিকাঠি খুলেছে তা সবাইকে জানানোর জন্য সে আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলো। অবশেষে বাড়িতে এসে উপস্থিত হলো। বিমলার মা জিজ্ঞেস করলো, আমাকে বলো, কি খবর আমাদের মেয়ে বিমলার? সে কেমন আছে? কোথায় আছে? বৃদ্ধ বিমলার মায়ের সামনে বিমলার সৌভাগ্যের সমস্ত কথাগুলি একে একে বলতে লাগলো। ও ঠিক তারপরে বিমলার বোন বলল, বাবা, তুমি আমাকে একটিবারের জন্য আমার দিদির কাছে নিয়ে চলো। আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। ঠিক আছে মা, আমি কাল সকালেই তোকে তোর দিদির কাছে নিয়ে যাব। চিন্তা করিস না। পরের দিন সকাল হল। বৃদ্ধ তার ছোট মেয়ে কমলাকে নিয়ে বিমলার প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ও তারা ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করল। হাঁটতে হাঁটতে তারা উপস্থিত হল জঙ্গলের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘরের কাছে। কমলা তার পিতার উদ্দেশ্যে বলল, বাবা খুব জল তেষ্টা পেয়েছে। একটিবার কি ওই বাড়িতে গিয়ে দেখব জল পাই কিনা? ঠিক আছে মা, গিয়ে দেখো, আমারও খুব পিপাসা পেয়েছে। আমি এখানেই দাঁড়াচ্ছি। ঠিক তারপরে কমলা ছোট্ট কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। ও ভেতরে প্রবেশ করল। সে দেখতে পেল একটি মৃত মানুষ একটি খাটের উপরে শুয়ে আছে, যার দুটি পা চাদরের বাইরে বেরিয়ে আছে। ও সঙ্গে সঙ্গে চিৎকার করে সে বলতে লাগলো, বাবা, এখানে একটি মৃত মানুষ শুয়ে আছে। আমার খুব ভয় লাগছে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। কি করব বুঝে উঠতে পারছি না। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে অদৃশ্য কণ্ঠে ভেসে এলো, চিন্তা করো না কমলা, দরজার আর কখনো খুলবে না। বৃথা চেষ্টা করবে তুমি? এটা তোমার ভাগ্যের খেলা। তোমাকে এই মৃতদেহটির সঙ্গে বিবাহের সম্মতি দিতে হবে। ওই যে দেখছো, মৃতদের মাথার পাশে একটি পাত্র রাখা আছে। ওই পাত্রে রাখা তরল দিয়ে মৃতদের পা মালিশ করলে এই মৃতদেহ একদিন না একদিন জীবিত হবে। ও তোমার ভাগ্য পরিবর্তন হবে। বাবা, তুমি ফিরে যাও, চিন্তা করো না। আমি এই মৃতদেহের সেবা করে উনাকে জীবিত করে তুলবই। তুমি এখন বাড়ি যাও বাবা। বৃদ্ধ ভারাক্রান্ত মন নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। আর এদিকে তার ছোট মেয়ে কমলা মৃত মানুষটির পায়ে সেই তরল দিয়ে মালিশ করতে লাগলো। কমলা মৃতদেহটির সেবা করতে করতে কাটিয়ে ফেলল প্রায় 12 বছর। ঠিক তারপরেই একদিন মৃত মানুষটি পুনরায় একজন রাজপুত্র বেশে জীবিত হয়ে উঠল। ও সে কমলার উদ্দেশ্যে বলল, কে তুমি কন্যা? তুমি আমার এই অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্তি দিলে। তোমাকে অশেষ ধন্যবাদ।
কমলা তার পরিচয় রাজকুমারের কাছে সবিস্তারে বলল। তারপরে রাজকুমার বলল, তুমি নিশ্চয়ই বিবাহের সম্মতি দিয়ে আমার সেবা শুরু করেছিলে, তাই আমি তোমাকে আমার জীবনের রাজকন্যা হিসেবে গ্রহণ করলাম। চলো আমরা তোমার পিতার কাছে যাই। বাড়িতে ফিরে কমলা তার পিতার সামনে রাজপুত্রের সেই অভিশপ্ত জীবনের কথা বর্ণনা করল। ও তারপরে তার পিতা বলল, ভগবান, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। তুমি আমার 2 মেয়ের জীবন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছ। আজ আমি চিন্তামুক্ত হলাম। বন্ধুরা, বৃদ্ধ তার 2 মেয়ের ভাগ্যের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও প্লিজ, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না কিন্তু।